নমস্কার, বইপিয়ন আশায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম অন্যরকম একটি সামাজিক উপন্যাসের কথা বলবো, ওবায়েদ হকের লেখা নীল পাহাড়। তো ভীষণই ভালো লেগেছে আমার বইটা পড়ে, জাস্ট অসাধারণ অনুভূতি। কিছু জায়গায় রীতিমতো চোখে জল চলে এসেছে, তাই ভাবলাম শর্টসের সঙ্গে একটা লং ভিডিও আপলোড করে দিই। প্রচ্ছদটি ভীষণই সুন্দর আর একদম ইউনিক লেখক পরিচয়। বইয়ের শেষ পৃষ্ঠা উল্টিয়ে লেখকের পরিচয় পাওয়া সম্ভব নয়, সত্যি তাই। তো চলে যাওয়া যাক স্পয়লার ছাড়া যতটা বলতে পারা যায় বইয়ের আলোচনায়। তো এখানে দেখা যাচ্ছে মানিক নামের একটা ছেলে, সে জন্মাবধি তার মা বাবাকে দেখেনি, সে একটা অনাথ আশ্রমেই বড় হয়েছে। সে তার মাকেই খুঁজে চলেছে যে তার মা কোথায়। মা শব্দটা তার খাতার মধ্যে একটা কালির আঁচড়ে মা লেখার মতোই তার কাছে রয়ে গেছে, কিন্তু মায়ের সেই স্নেহের প্রতি তার আকুলতা এক মুহূর্তের জন্য কমেনি। তো সেখানে একটা সময় কার্তিক নামের একটি ছেলে আসে সেই অনাথ আশ্রমে। তাকে তার মাই সেই অনাথ আশ্রমে দিয়ে যায়, কারণ তার মায়ের হয়তো সম্ভবত দ্বিতীয় বিবাহ হয়েছে। তার মায়ের ওইটুকু সময় কার্তিকের মাথায় হাত বুলিয়ে দেওয়া বা সেই স্নেহবৎসল দৃষ্টি দেখে মানিকের হৃদয় ভরে যায়, উদ্বেলিত হয়ে যায়। সে কার্তিককে এটা বলে যে আমার ভাগের ভাত তরকারি ডাল যা আছে মাছ আমি তোকে দিচ্ছি, তোর মাকে আমায় দে। এবং কার্তিক তাতে সম্মত হয়, মানিক তাকে সেটা দিতে থাকে। কিন্তু মানুষের ভাগ্যের ফের, মানিক তার মাকে খুঁজে পায় না, কার্তিকের মাকেও নিজের মা করে পায় না। সুবোধ বাবু নামে একজন ব্যক্তি তাকে অ্যাডপ্ট করে নিজে পড়াশুনো করান, কারণ মানিক ছোটবেলা থেকেই প্রচণ্ড মেরিটোরিয়াস এবং মেধাবী স্টুডেন্ট ছিল। অনেকেই অনাথ আশ্রমে সেই সুবোধবাবুকে বারণ করেন যে অনাথ আশ্রমে মানুষ হয়েছে কি আর করবে, বড় হয়ে সেই তো মুটে মজুর হবে বা হোটেলে কাজ করবে, 5 মাস খাটবে। কিন্তু না, মানিক সেটা হয়নি। সুবোধবাবু নিজে একজন ডাক্তার ছিলেন এবং মানিকও একজন ডাক্তার হয়েছিল বড় হয়ে। তো সুবোধবাবুর জীবনেও কিন্তু একটা খুব কঠিন সময় উপস্থিত হয়েছিল। এখানে বইটিতে যেটা বর্ণনা রয়েছে 80-র মাঝামাঝি সময়কাল, সেই সময় হিন্দু মুসলিম দাঙ্গা, বাঙালি এবং পাহাড়ি মানুষদের বিভিন্ন দাঙ্গা এই বইটির প্রতিটি পাতায় পাতায় উঠে এসেছে। সেই সময় যখন হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়েছিল, ঘরের মধ্যে ঢুকে মেয়েদের যে দেখতো না বাচ্চা নাকি বয়স হয়েছে, যেটা এখনো অবধি হয়ে চলেছে, ধর্ষণ করে চলে যাওয়া যেত, সেরকম একজন বাবার সামনে মেয়ের ধর্ষণ হয়। যে 1 কাপ চা চাইলেও বলতো মা 1 কাপ চা এনে দিত। তার সেই নাবালিকা মেয়েটির ধর্ষণ হয় ঘরের মধ্যে, এবং সহ্য করতে না পেরে শেষ অবধি মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা যায়, বেঁচে যায় লেখক এখানে বলেছেন, কারণ এইভাবে বেঁচে থাকাটা হয়তো মরে যাওয়ার সমান কিছু মেয়ের কাছে। তো তারপর থেকে তার বাবা সেই ঘরের ভেতরে ঢুকতে পারে না। তার স্ত্রীও মারা যান। তার বাবা চতুর্দিকে ঘরের ভেতর থেকে মনে হচ্ছে শুধু তার মেয়ে ডাকছে বাবা বাবা করে, তাকে তিনি বাঁচাতে পারছেন না, শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধর্ষণ করে দিয়ে চলে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। এবং বাইরে কলতলা বা গাছতলায় শুধু রক্তের কালো দাগই তিনি দেখতে পেতেন। তাই আজীবন তিনি ঘরের মধ্যে ঢোকেননি। প্রচণ্ড একটা ইমোশনাল সিচুয়েশান পড়লে আমার তো হৃদয় প্রচণ্ড ভারী হয়ে এসেছে। তারপরে দেখা যায় আর কি, প্রসঙ্গে ফেরা যাক, মানিক ডাক্তার হয় এবং হসপিটালে তার সততার বিনিময়ে তাকে অনেক দূরে একটা পাহাড়ে ট্রান্সফার করে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে মানিক অবাক হয়ে যায় যে আমি কোথায় চলে এলাম। তাও সে নিজের মতন করে মানিয়ে নিতে শুরু করে, এবং একটা সময় হঠাৎ করে মানিক কোনোভাবে জানতে পারে তার মা খোঁজ পায় একটা চিঠির মাধ্যমে। সে অনাথালয় থেকেই একটা চিঠি আসে, সে সেটা দেখে প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে তার মাকে জাস্ট এক ঝলক দেখবে বলে হাজির হওয়ার জন্য বেরোয় সেই জায়গা থেকে। কিন্তু বললাম না, সেই সময়ে পাহাড়ি এবং বাঙালিদের একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। তো সেই দ্বন্দ্বের মাঝে বা যেহেতু অ্যাজ আ গুড ডক্টর তার একটা নাম ডাক ছড়িয়ে পড়েছিল, মানিককে তার মায়ের কাছে যাওয়ার সময় যখন বাসে উঠতে যাবে তার আগেই অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহরণের সময় সেই সময় রাস্তাতে যেতে গিয়ে প্রচণ্ড বাধাবিপদের সম্মুখীন হয় মানিক। তো তারপরেও সে যায়, কারণ তার হাতে কোনো উপায় ছিল না। তার মাকে দেখার শেষ আশাটা তাও তার মনে ধিকি ধিকি করে চলছিল। তো গিয়ে এসে একটা পাহাড়ের গ্রামে এসে উপস্থিত হয়, সেটাকে তথাকথিত উগ্রপন্থার দল বা এরকম একটা সংগঠন কিছু বলা হয়। মানিক সেখানে গিয়ে দেখে তাকে একটা মানুষের চিকিৎসার হেতু ওখানে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে। তারপরে মানিকের জীবন ধীরে ধীরে বদলে যেতে থাকে। সেখানে প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার সঙ্গে মানিক একাত্ম হয়ে যায়। সে নিজের জীবনের পরোয়া করে না,
সে মনে করে এদের কোনোভাবে বাঁচাতে হবে। তাদের মধ্যে একটা অনাগত সন্তানের মাও ছিল, যে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সে মা এবং সন্তানকে বাঁচাতে, কেন সেটা আপনি বইটা পড়লেই জানতে পারবেন কেন তাদের জীবনের ঝুঁকি রয়েছে, বাঁচাতে তো মানিক সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে আবার ধরে নিয়ে আসা হয়। তারপর কি হয়, শেষ পর্যন্ত কি মানিক তার মায়ের কাছে পৌঁছতে পারে? যখন ধরে নিয়ে আসা হয়, মানিক কি আদৌ বেঁচে থাকে, নাকি তাকে সেই সংগঠনের দলে মেরে ফেলে? সেই সংগঠনে একটি মেয়েও ছিল, মানিকের ভালো মানুষের ছোঁয়া সেও অনুভব করতে পারছিল যে মানুষটি খারাপ নয়। তার সঙ্গে মানিকের একটু কথোপকথন এখানে ফুটে উঠেছে, সেটা ভালো লাগা না ভালোবাসা কি হয় লাস্ট পর্যন্ত মানিকের সঙ্গে যায় কি না, সেটা জানতে হলে আপনাদের পড়ে দেখতে হবে ওবায়েদ হকের লেখা নীল পাহাড় বইটি। প্রচ্ছদটা আমি দেখাই, ভীষণই সুন্দর প্রচ্ছদ, খুব সিম্পল বাট সোভার যেটাকে বলে, দারুণ। এই নীল পাহাড়ের একটা তাৎপর্য রয়েছে, একটা সোশ্যাল মেসেজ রয়েছে, যে বলে না রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়, সেরকমই একটা ব্যাপার। আমরা হিন্দু মুসলিম বাঙালি পাহাড়তলি এসব নিয়ে ওরা মেতে আছে, এদিকে উপরতলার কিছু মানুষ তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করে ভীষণই ভালোভাবে দিন যাপন করছে এবং তাদের সেই লোভের ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষেরা। লেখক এটা সেই 80-এর দশকের মাঝামাঝি সময়কালে দেখালেও আমার মনে হয় সেটা এখনও ঘটে চলেছে। উঁচুতলার মানুষজনদের কিন্তু আলটিমেটলি কিছু হয় না, ভুক্তভোগী হতে হয় আমাদের মতো সাধারণ মানুষদেরই। তো ভীষণ ইমোশনাল সামাজিক একটি উপন্যাস পড়ে অনেক দিন পরে আমার এরকম একটা ডিপ অনুভূতি ক্রিয়েট হলো আর কি, ভীষণ ভালো লেগেছে। লেখককে কুর্নিশ জানাই, এত সুন্দরভাবে মানুষের জীবনযাত্রা, মানুষের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা, সবার উপরে যে মনুষ্যত্ব হিউম্যানিটিটাকে তিনি তুলে ধরেছেন। হিন্দু মুসলিম তার কাছে কিছু নয়, সেখানে যেমন গল্পের বইতে একটা জায়গা রয়েছে, সরি আমি অনেকটা বলে ফেলছি বাট না বলেও থাকতে পারছি না, একটা জায়গা রয়েছে সেখানে সবাই বলছে মেয়েরা এরকমভাবে চলছে, পর্দা নেই কেন, হেন তেন, যেই লোকটা বলছে সেই কিন্তু সেই মেয়েটির দিকে সেই তির্যক দৃষ্টিতে তাকাচ্ছে। তো মানিক তাকে প্রশ্ন করে, আচ্ছা চোখের পর্দা বলে কিছু হয় না? আপনি তো মেয়েটাকে নিয়ে অনেক কিছু বলছেন, তাও তাকে দেখার লোভ আপনি সামলাতে পারছেন না, তো চোখে কি পর্দা করা উচিত না? তো এরকম কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম লাইন এর মধ্যে রয়েছে, যেটা পড়লে না মানে মানুষ কিছুক্ষণ ভাববে যে ঠিকই তো বলছে। তো অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য মাত্র 250 টাকা, পড়তে একদমই সময় লাগবে না, 130 পাতার আশেপাশে। তো পড়লে অবশ্যই জানাবেন। ওবায়েদ হকের লেখা প্রথম পড়া উপন্যাস এটা আমার, পড়ে জাস্ট আমি স্পেলবাউন্ড হয়ে গেছি। যদি ওবায়েদ হকের লেখা অন্য কোনো লেখা আমাকে সাজেশানে দিতে চান আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ততক্ষণ নমস্কার, ভালো থাকবেন, পাঠে থাকবেন, আবার হয়তো অন্য কোনো একদিন অন্য একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।